চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা 2.2 চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা গত অধ্যায়ে 2.1 যেটা শিখেছি সেটা হলো যে সরল মুনাফা বা শুধু মুনাফা বলা হয় ওটাকে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে মুনাফা, সেই মুনাফাটা কিভাবে হিসাব করা হয় যে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। তো 100 টাকার 1 বছরের মুনাফা যদি 10 টাকা হয় তো 100 টাকার 3 বছরের মুনাফা হবে 30 টাকা। 30 টাকা। এটা আমরা 2.1 শিখে এসেছি যে মুনাফাটা প্রতি বছর মানে আসল প্রতি বছর একই থাকবে। আসল যে 100 টাকা সেটা প্রতি বছর একই থাকবে। এই যে 100 টাকা এটা হচ্ছে প্রারম্ভিক বা আমার শুরুতে যে 100 টাকা ব্যাংকে মানে কাউকে কোথাও রাখছিলাম, ব্যাংকে রাখছিলাম, সেই 100 টাকার জন্য ব্যাংক প্রত্যেক বছর আমাকে 10 টাকা করে দিবে। এরকম যদি 5 বছর রাখি তাহলে 50 টাকা দিবে। এটি হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফা বা শুধু মুনাফা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমার প্রতি বছর আসল যে টাকা সেটা প্রতি বছর মুনাফাটা যোগ হয়ে আসল টাকাটা বৃদ্ধি পাবে। প্রতি বছর আসল টাকা আমার বৃদ্ধি পাবে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মানে প্রতি বছর পর আমার আসল টাকাটা বৃদ্ধি পাবে। কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে আসল টাকা 1 বছর মানে শুরুতে যা ছিল একদম 5 বছর পরেও আসল টাকা তাই থাকবে। শুরুতে 100 টাকা থাকলে 5 বছর পরে 100 টাকা থাকবে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আসল যদি 100 টাকা থাকে, 100 টাকার 1 বছরের মুনাফা যদি 10 টাকা থাকে তো দ্বিতীয় বছর আসল হবে আমার 100 যোগ দ্বিতীয় বছরের শুরুতে আসল হবে 100 যোগ 10 মানে 100 হচ্ছে আমার আসল টাকা আর 10 টাকা হচ্ছে লাভ পাইছি। সেই লাভ মানে মুনাফা এবং আসল যোগ হবে। এখানে কি হয়েছে, আসল আর মুনাফা যোগ হয়েছে, যোগ হয়ে নতুন আসল হয়েছে। 1 বছর পর কি হয়েছে, আসল এবং মুনাফা যোগ হয়ে নতুন আসল হয়েছে, নতুন আসল তৈরি হয়েছে। তো এইটাই চক্রবৃদ্ধির ক্ষেত্রে এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে 1 বছর পর নতুন আসল তৈরি হবে। তো নতুন যে আসলটা তৈরি হবে সেটা হচ্ছে আগের যে মূলধন ছিল এবং মূলধনের উপর যে মুনাফাটা পাবো সেটা যোগ হয়ে নতুন আসল বা নতুন মূলধন হবে। যে এইখানে ঠিক যেমনটি দেখছো নতুন আসল হবে 1 বছর পর নতুন আসল এটা হবে 1 বছর পর নতুন আসলটা হবে 1 বছর পর নতুন আসল হবে 110 টাকা। কিন্তু দেখো সরল মুনাফার ক্ষেত্রে 1 বছর পরও কি আসল কি 100 টাকাই থাকবে। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে 1 বছর পর নতুন আসল বাড়বে, মানে নতুন আসল তৈরি হবে। সেটা কিভাবে তৈরি হবে, আসলের সঙ্গে 1 বছর পর যে মুনাফাটা পাবো সেটা যোগ হয়ে আসল এবং মুনাফা যোগ হয়ে 1 বছর পর নতুন আসল তৈরি হবে। তো এইটাই এখানে দেখানো হয়েছে যে নতুন যে আসল বা মূলধন হবে সেটা হবে মূলধন যোগ মুনাফা।
তো এবং দেখো দ্বিতীয় বছর আমরা একটু যদি এইখানে নতুন করে দেখাই যে দ্বিতীয় বছর এটা হচ্ছে এক বছর পর মুনাফা আসল, আবার আসল 1 বছর পর আসল। এখন দ্বিতীয় বছর যে মুনাফার হার যদি 10 টাকা থাকে, মানে এই যে 10 টাকা মুনাফার হার, যদি মুনাফার হার 10% হলে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমার 1 বছর পর 1 বছর পর আমার আসল কত হয়েছে? 1 বছর পর আসল হয়েছে আমার 110 টাকা। 100 টাকা 10 টাকা যোগ করলে কত হয়েছে? 110 টাকা। তাহলে আমরা এখানে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা হলে 1 টাকার 1 বছরের মুনাফা হবে 100 ভাগের 10 টাকা। দ্বিতীয় বছর আমি যে মুনাফাটা পাবো সেটা হচ্ছে 110 টাকা আসল, মানে আমার আসল 1 বছর পর কি বৃদ্ধি পাইছে। তাহলে দ্বিতীয় বছরের শেষে আমি কত টাকা মুনাফা পাবো? 110 টাকার 1 বছরের মুনাফা 100/10 গুণ 110, তো কাটাকাটি করলে আমি 11 টাকা মুনাফা পাবো। বুঝতে পারছো? কিন্তু এইটা সরল মুনাফার ক্ষেত্রে দ্বিতীয় বছর শেষে মুনাফা কিন্তু আমি 10 টাকাই পাইতাম, তৃতীয় বছর শেষে মুনাফা 10 টাকাই পাইতাম। কিন্তু এটা কি হবে? প্রতি বছর পর পর আসল বৃদ্ধি পাবে। এই যে আগের যে মূলধন ছিল সেটার সঙ্গে মুনাফা যোগ হবে। ঠিক আছে? এখানে দেখো আবার তৃতীয় বছর পর মুনাফা কত হবে? দ্বিতীয় বছর পর এটা হচ্ছে প্রথম বছর পর, দ্বিতীয় বছর পর মুনাফা পাবো এত টাকা, 11 টাকা। তাহলে দ্বিতীয় বছর পর মুনাফা পর মূলধন হবে, দ্বিতীয় বছর পরে মূলধন হবে দ্বিতীয় বছরের শুরুতে আর যে আসল টাকা ছিল সেটার সঙ্গে মুনাফা যোগ হবে। তো দ্বিতীয় বছরের শুরুতে আসল কত ছিল? 110 টাকা, 110 টাকা, এবং দ্বিতীয় বছরের শেষে মুনাফা কত পাইলাম? 11 টাকা। তাহলে দ্বিতীয় বছর পর মূলধন হবে 110 যোগ 11, তাহলে হবে 1 আর 1 2, 121 টাকা। এভাবে প্রতি বছর শেষে মূলধন বৃদ্ধি পাবে। দেখো আমার শুরুতে মূলধন ছিল 100 টাকা, তারপর মূলধন হয়ে গেছে 110 টাকা, তারপর মূলধন তৃতীয় বছরে গিয়ে মূলধন হয়ে গেছে 121 টাকা। এভাবে প্রতি বছরে মূলধন আমার বৃদ্ধি পাবে। আর মূলধন বাড়লেই কি হবে? মুনাফার হার একই থাকলেও আমার মুনাফার পরিমাণটা বৃদ্ধি পাবে। আর এই যে প্রতি বছর যে বৃদ্ধিপ্রাপ্ত যে মূলধনটা পাচ্ছি, সেই মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকেই বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। সারা বছর সরল মুনাফার ক্ষেত্রে প্রতি বছর 100 টাকার উপরে 10 টাকা মুনাফা পাবো। 20 বছর, 100 বছর, 50 বছরও যদি আমি টাকা রাখি সেটা আমার আসল একই থাকবে এবং মুনাফাও একই থাকতেছে, কিন্তু মুনাফার পরিমাণটাও একই থাকতেছে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মূলধন বৃদ্ধি পাচ্ছে, মূলধন মানে আসল বৃদ্ধি পাচ্ছে, প্রতি 1 বছর পর পর বৃদ্ধি পাচ্ছে মূলধন, এবং সেই সাথে মূলধন বৃদ্ধি পাওয়ার কারণে মুনাফার হার একই আছে, কিন্তু
মুনাফার পরিমাণটা বৃদ্ধি পাবে, কারণ আমার আসল যেহেতু বাড়ছে অবশ্যই মুনাফার পরিমাণটাও বাড়বে। তো আমাদের যে সূত্রটা লাগবে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, মূলধনের চক্রবৃদ্ধি মুনাফা মূলধনের অঙ্ক করার ক্ষেত্রে যে এই সূত্রটা লাগবে, চক্রবৃদ্ধি মূলধন সমান সমান সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। সি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। চক্রবৃদ্ধি মূলধন হবে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তোমরা সি মানে তো জানলাই চক্রবৃদ্ধি মূলধন, আর পি হচ্ছে মূলধন মানে প্রারম্ভিক মূলধন। আমার শুরুতে, একবারে শুরুতে প্রথম বছরে আমি যে মূলধনটা রাখছিলাম ব্যাংকে সেটা হচ্ছে মূলধন পি, আর এক তো একই, আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার, আর এন হচ্ছে সময় মানে বছর। আমরা এখন প্রশ্নের সমাধানে চলে যাব। তো দেখো, শতকরা বার্ষিক 8 টাকা মুনাফায় 62,500 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তোমাদের উদাহরণ 1 নম্বর আছে অঙ্কটা। তো আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে আমরা একটু আগে লিখে নিই। যে জিনিসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার আর দেওয়া আছে 8%। তো আমরা লিখতে পারি 8/100। আর আসল দেওয়া আছে, পি দেওয়া আছে, পি কত দেওয়া আছে 62,500 টাকা, 62,500 টাকা। আর সময় এন, এন কত আছে 3 বছর। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব কিভাবে? চক্রবৃদ্ধি মূলধন মানে এখানে কি থাকবে? চক্রবৃদ্ধি মূলধন মানে কি? এখানে মূলধন এবং আচ্ছা, তো চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা আমরা জানি যে সি ইজ ইকুয়াল টু, চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো আমরা পি এর মান এখানে জানি 62,500, আর এক তো এই কি আর এর জায়গায় কত হবে 8/100, আর এন হচ্ছে 3। হ্যাঁ, তো তোমরা এটা সমাধান করলেই আনসার পেয়ে যাবে। আনসার পেয়ে যাবে। তো এবারে 2 নম্বর। দেখো, 2 নম্বর উদাহরণে 2 নম্বর প্রশ্ন যেটা, যে বার্ষিক 10.5% মুনাফায় 5,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে। তো তোমাদের এইখানে যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে এখানে কি চাইছে, চক্রবৃদ্ধি মুনাফা না চক্রবৃদ্ধি মূল। চক্রবৃদ্ধি মূল হচ্ছে কিন্তু আমার আসল যে টাকাটা হবে সেটা, আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আমি 2 বছর 3 বছর বা 5 বছর পর যে মুনাফাটা পাবো সেইটা বের করতে বলছে। তো কোনটা কোথায় আসল বের করতে বলছে আর কোথায় মুনাফা বের করতে বলছে সেইটা খেয়াল করতে হবে। প্রথমে খেয়াল করতে হবে যে এটা আমার সরল মুনাফার অঙ্ক না চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক। তো সরল মুনাফার ক্ষেত্রে তো আগেই লিখে আসছো, আর চক্রবৃদ্ধি যেহেতু সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার সূত্র ব্যবহার করতে হবে, আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধির
সূত্র ব্যবহার করতে হবে। তো আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে তোমার আসল বের করতে বলছে বা মূল বের করতে, মূল বা আসল একই কথা বা মূলধন একই কথা। তো চক্রবৃদ্ধি মূলধন বের করতে আমরা মূলত যে সূত্রটা জানি সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। মুনাফা বের করার আমরা অন্য একটা উপায় আছে, সেভাবে বের করব। তো এটা তোমাদের খেয়াল করতে হবে। তোমাকে প্রশ্ন করলো চক্রবৃদ্ধি মূলধন বের করতে, তুমি মুনাফা বের করে চলে আসলা, তাহলে কিন্তু হবে না। আবার তোমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বললো, তুমি চক্রবৃদ্ধি মূলধন বের করে চলে আসলা, তাহলেও হবে না। তো এটা খেয়াল করতে হবে যে তোমাদেরকে কি বলছে, মূলধন চক্রবৃদ্ধি মূলধন না মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন না মুনাফা, কোনটা বলছে। তো যেহেতু এখানে মূলধন মুনাফা চাইছে, তো আমরা মুনাফা বের করব, দেখি কীভাবে বের করতে হয়। তো আমরা প্রারম্ভিক মূলধন পি দেওয়া আছে 5,000 টাকা, 5,000 টাকা, আর মুনাফার হার দেওয়া আছে 10.5%, মানে আমরা এটাকে লিখতে পারি, পার্সেন্ট থাকলে নিচে 100 দিতে হয়। আর সময় এন দেওয়া আছে কত, 2 বছর। তো আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার সূত্র শিখি নেই এখনো। তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি, চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র, চক্রবৃদ্ধি মূলধন আগে বের করব, তারপর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হয়। তো চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র C is equal to P into 1 plus R to the power N। তো P কত, 5,000, 1 যোগ আর আরও যা দেওয়া আছে 10.5, আর নিচে আছে 100, আর উপরে আছে 2 বছর। তো আমরা এটা যদি সমাধান করি, তাহলে তাহলে যে আনসার পাবো মূলধনের 6,105 দশমিক আছে 0.13, এখানে প্রায় দিয়ে দিবে, যেহেতু এটা একুরেট আনসারটা আসে না, কাছাকাছি, দশমিকের পরে আরও আছে অঙ্ক আছে, এই জন্য আমরা কাছাকাছি প্রায় লিখে দিব আনসার লেখার ক্ষেত্রে। এবার চক্রবৃদ্ধি মুনাফা বের করার যে সূত্র, যেটা আমরা এখনো শিখি নাই, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা বের করার যে সূত্র, সেটা হচ্ছে C minus P। C মানে হচ্ছে মূলধন, চক্রবৃদ্ধি মূলধন থেকে আমার যে পি আসল যে টাকা, হ্যাঁ, চক্রবৃদ্ধি, C মানে হচ্ছে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন বাদ দিব আমার প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মানে হচ্ছে একবারে শুরুতে আমার যে টাকাটা ছিল 5,000 টাকা, সেইটা। তো চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে কত টাকা, 6,105.13, বাদ যাবে হচ্ছে 5,000 টাকা। তো আমরা বিয়োগ করলে যা পাবো তাই আনসার, বিয়োগ করলে 1,105.13 টাকা পাবো, এটাই আনসার। উদাহরণ 3-এ যে সমস্যাটি রয়েছে, যে একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্ধৃত 2 লাখ টাকা 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখতেন। উদ্ধৃত হয়তো কোনো ব্যাংকে, হ্যাঁ, ব্যাংকে কথাটা আছে, উদ্ধৃত 2 লাখ টাকা, 2 লাখ টাকা ব্যাংকে, হ্যাঁ, 2 লাখ টাকা এখানে ব্যাংকে হবে, তিনি রাখছেন টাকাটা ব্যাংকে। তো 2 লাখ টাকা তিনি ব্যাংকে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত
রাখলেন। স্থায়ী আমানত মানে এটা তিনি একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখছেন, সেটা সহজে তিনি তুলবেন না। তো মুনাফার হার বার্ষিক 12 টাকা হলে 6 মাস পর ওই সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে এবং 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তো আমরা এখানে একটা জিনিস দেখি যে কি কি জিনিস দেওয়া আছে। মুনাফার হার 12 বার্ষিক 12 টাকা 12% না, মানে 100 ভাগের 12, আর পি হচ্ছে 2 লাখ টাকা। আর কত দিনের জন্য রাখছেন? 6 মাস পর কত টাকা মুনাফা তার জমা হবে। তো 6 মাসের জন্য আমরা যেহেতু বের করব, তাহলে সময় হচ্ছে 6 মাস, যেটাকে আমরা অর্ধ বছর বলবো। 6 মাস মানে অর্ধেক বছর, সময় 6 মাস পাইলাম। তো এখন মুনাফার উনি 6 মাস পর ওই সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে। 6 মাস পর কত টাকা মুনাফা জমা হবে। প্রথম বছরের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা একই হবে, কারণ প্রথম বছরে তো যে প্রারম্ভিক মূলধন সরল মুনাফার ক্ষেত্রেও যত টাকা থাকে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও প্রারম্ভিক মূলধন একই থাকে। সুতরাং আমরা এইখানে সরল মুনাফার সূত্র ব্যবহার করতে পারবো। মুনাফা PNR, আমরা এখানে পি এর মান বসাই দিব 2 লাখ টাকা, এন হচ্ছে অর্ধেক বছর, আর হচ্ছে এখানে বাংলায় 100। তো এখানে তোমাদের সমাধান করলেই আনসার চলে আসবে। আনসারটা হবে হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা। এখানে টাকা লেখার প্রয়োজন নেই, আনসারে লিখলে হবে যে 6 মাস পর ওই সমিতির হিসাবে 12,000 টাকা মুনাফা জমা হবে। তো এখন আরেকটা জিনিস, যে 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তো চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা জানি সেই সূত্র C = P × 1 + R to the power n। তো পি এর মান আমরা জানি 2 লাখ, আর এক তো একই। তোমরা আমি একটু ইংলিশে মাঝে মাঝে চলে আসে, তো তোমরা বাংলায় করে নিবে। অবশ্যই ইংলিশ লেখা যাবে না, যেহেতু তোমাদের বাংলায় বাট অঙ্কগুলো কথায় লেখা আছে, তো তোমাদের কথায়। যেহেতু এখানে একটা কথা বলে দিচ্ছে যে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি, 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক তিনি টাকাটা রাখছেন। 6 মাস পর পর তার মুনাফার হিসাবটা হবে, চক্রবৃদ্ধিতে হিসাবটা হবে। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 3 মাস, 6 মাস বা এর চেয়ে বেশি বা কম সময়ে চক্রবৃদ্ধির হিসাবটা হইতে পারে। চক্রবৃদ্ধির হিসাব হতে পারে 3 মাস, 6 মাস, এর চেয়ে কম বা বেশি সময়, কম সময়ের জন্য হতে পারে, সময়ের জন্য হতে পারে। তো এখানে যেহেতু বলে দিচ্ছে 6 মাস পর পর চক্রবৃদ্ধি হবে, সুতরাং এখানে চক্রবৃদ্ধির সূত্র আমরা যেটা জানি, চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + R to the power n। এখানে 6 মাস পর পর যেহেতু সময়টা 6 মাস পর পর চক্রবৃদ্ধি হবে, সুতরাং এখানে এই ক্ষেত্রে চক্রবৃদ্ধির ক্ষেত্রে n = 2, কারণ তিনি 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হিসাব করতে হবে। তো এখানে যেহেতু চক্রটা 6 মাস পর পর, এখানে চক্রটা হবে 6 মাস পর পর এবং হিসাবটাও 6 মাস পর পর হবে, সুতরাং n এখানে 2, n = 2 হবে।
তো আমরা এখন চক্রবৃদ্ধি মূলধন এবং আমরা যদি মান বসাই সি ইজ ইকুয়াল টু পিপি কত 2 লাখ, আর একটা কি আর হবে কত, আর তো আমরা জানি আর হচ্ছে 12/100, আর এন এই ক্ষেত্রে 2 হবে, এন এর এক্ষেত্রে 2 হবে, কারণ এখানে চক্রটা কত মাস পর পর বা কত দিন পর পর সেই হিসাবে এখানে পাওয়ার বসবে। তো এখানে আমরা যদি সমাধান করি তাহলে পাবো হচ্ছে কত দেখি 12/100 যোগ 1 আর স্কোয়ার ইন্টু 2 লাখ। ও এখানে আরেকটা জিনিস, এখানে যেহেতু এখানে 6-12 লেখা যাবে না, এখানে 6 হবে, কারণ এখানে চক্রটা হচ্ছে 6 মাস পর পর, এই ক্ষেত্রে আর এর মান চলে আসবে এক্ষেত্রে যেহেতু শতকরা 12 টাকা সুদ, 12 টাকা বার্ষিক 12 টাকা, মানে 1 বছরের জন্য 12 টাকা, সুতরাং 6 মাসের জন্য হচ্ছে 6 টাকা। মুনাফার হার বার্ষিক, মুনাফার হার বার্ষিক 12 টাকা, অর্থাৎ 100 টাকার সুতরাং 100 টাকার বা 6 মাসের জন্য মুনাফা শতকরা 6 টাকা হবে, মানে 1 বছরের জন্য যদি 12 টাকা হয়, সুতরাং 6 মাসের জন্য 12 অর্ধেক হবে, 6 শতকরা 6 টাকা। সুতরাং এক্ষেত্রে এন 2 এবং আর সমান হবে 6/100। এখন সূত্রে যদি আমরা মান বসাই দিই যে চক্রবৃদ্ধি মূলধন বের করার 2 লাখ যোগ আর এর মান কত 6/100, পাওয়ার হচ্ছে 2। আমরা 100 যোগ 1 স্কোয়ার ইন্টু আমরা পাবো হচ্ছে 2,24,720 টাকা, 720 টাকা। তো সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার হিসাব ফলো করতে হবে, আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে কয় মাসের কথা উনি বলছেন, যে কতদিন পর পর, মানে 6 মাস যদি বলে তাইলে এই ক্ষেত্রে আমাকে আর এর মানটা 6 মাসে নিয়ে আসতে হবে, 6 মাসের জন্য কত টাকা হয়। হ্যাঁ, আর সময়টা যেহেতু 1 বছর চাইছে, 1 বছর মানে কি 6 মাস 2বার হবে, তো 6 মাস 2 এর জন্য আমরা এখানে 2 1 বছরের জন্য 2 বসাবো, কারণ চক্রবৃদ্ধির হিসাবটা এখানে 6 মাস পর পর হবে। যদি 4 মাস পর পর বলতো তাহলে এখানে কিন্তু আবার n = 3 হইতো, কারণ 3 4 12। তো আমাদেরকে কত মাস পর পর হিসাব করতে হবে, মানে চক্রটা কত দিন পর হবে, তাই সেই বিবেচনা নিয়ে আমাদের n এর মান এবং r এর মান হিসাব করতে হবে। তো হিসাব করার পর সূত্রে যদি বসিয়ে দাও তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন চলে আসবে। উদাহরণে 4 নম্বরে যে সমস্যাটি দেওয়া আছে, যে কোনো শহরে বর্তমান জনসংখ্যা 80 লাখ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 30 হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। তো আমরা একটা জিনিস জানতে হবে যে
জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য হবে। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য হবে। তো আমরা এখান থেকে লিখতে পারি যে জনসংখ্যা ছিল বা আছে ৮০ লাখ, ৮০ লাখ, ৮০ লাখ, আর জনসংখ্যা বৃদ্ধির হার 1030। তো আমরা 1030 সমান সমান আমরা লিখতে পারি 0.03 লিখতে পারি। তাহলে সময় দেওয়া আছে 3 বছর। 3 বছর। তো আমরা এখানে যেটা আগে লিখে নিব যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। জনসংখ্যা এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র প্রযোজ্য, এটা আমাদের এই সূত্র ব্যবহার করে আমাদের বের করতে হবে যে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। আমরা যেরকম ব্যাংকে বের করি যে 3 বছর পর আমার কত টাকা সমৃদ্ধি মূল হবে। তো এইখানেও আমরা চক্রবৃদ্ধি সূত্র ব্যবহার করব, C = P × 1 R⁴ n। তো P এর মান আমরা 80 লাখ, শতক, হাজার, লাখ, 80 লাখ যোগ হচ্ছে 1, আর এর মান হচ্ছে 3/100। আমাকে হাজারে দিয়ে দিলে ওটাকে আমাকে শতকরা নিয়ে আসতে হবে, শতকরা কত, আর n এর মান 3। তো আমরা এখানে আনসার সমাধান করলে আনসার পাবো হচ্ছে 87,418,16। 87,418,16। এটা তোমরা সমাধান করলে পেয়ে যাবে। তো উদাহরণের 5 নম্বরে দেখো যেটা বলছে মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে X টাকা এবং 4% হারে Y টাকা ঋণ নিল। সে মোট 56,000 টাকা ঋণ নিল এবং বছর শেষে 2840 টাকা মুনাফা শোধ করলো। সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত? তো আমরা প্রথম সমাধানটাই করি ক নংয়ের। তো বার্ষিক মুনাফা মানে আয় বের করতে হবে। তো মুনাফার হার দেওয়া আছে 5% সমান সমান 5/100 বার্ষিক মানে 1 বছর আর পি হচ্ছে মূলধন হচ্ছে 56,000 টাকা ঋণ নিচ্ছে। সে ঋণ নিচ্ছে 56,000 টাকা, তাহলে 56,000 টাকা পি। তো বার্ষিক মুনাফা মানে বলতে এখানে বার্ষিক মুনাফা বলতে এখানে সরল মুনাফা বোঝানো হয়েছে, যেহেতু কিন্তু কিছু বলে দেয় নাই, চক্রবৃদ্ধি বলে নাই, তাহলে বার্ষিক মুনাফা বলতে আমরা সরল মুনাফা বুঝবো। তো সরল মুনাফার যে সূত্র I = P/N/R, এইখানে আমরা মান বসিয়ে দিই। পি এর মান হচ্ছে 56,000, এন এর মান হচ্ছে 1 বছর, আর আর এর মান হচ্ছে 5/100। এবার আমরা যদি কাটাকাটি করে সমাধান করি তাহলে আনসারটা আসবে হচ্ছে 2800 টাকা। বার্ষিক মুনাফা 2800 টাকা। তো আমরা ক নংয়ের সমাধান কিন্তু পেয়ে গেলাম। এখন খতে দেখি খতে কি বলছে। খতে বলছে
যে x এবং y এর মান নির্ণয় করতে বলছে। তো x এবং y এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে যেটি করতে হবে 6% হারে x টাকা এবং 4% হারে y টাকা ঋণ নিল, মুনাফা সুদ করলো, বছর শেষে এত টাকা সুদ করলো। তো আমরা যেটা করতে পারি যে তাহলে আমরা প্রথমে লিখতে পারি যেহেতু সে 6% হারে x টাকা এবং 4% হারে y টাকা নিচ্ছে এবং সে মোট 56,000 টাকা ঋণ নিচ্ছে, সুতরাং আমরা লিখতে পারি ঘনকের জন্য x টাকা যোগ y টাকা সমান 56,000 টাকা, কারণ x টাকা এবং এই দুইটা মিলেই 56,000 মোট টাকাটাই সে ঋণ নিচ্ছে। তো 6% হারে মুনাফা IPNR থেকে আমরা জানি P হচ্ছে মূলধন, x টাকা, n হচ্ছে n কত, যেহেতু সে বছর শেষে মানে এক বছরে আর এক বছর আর এর মান হচ্ছে 6/100, যেহেতু 6% আমরা 6/100 লিখতে পারি, সমান সমান আমরা লিখব 6x ভাগের 100। এখন আবার 4% হারে মুনাফা হবে, আবার একই সূত্র PNR। তো আমরা P এর মান জানি y এবং 4% হারে সময় এক বছর, আর যেহেতু 4% 4/100, তো আমরা লিখতে পারি 4/100, সরি এখানে y আছে 4y/100। এখন আমাদেরকে এই যেহেতু মুনাফা 4% এবং 6% দুইটা মুনাফা চলে আসছে, দুই ক্ষেত্রে মোট মুনাফা কত, এই দুইটা মুনাফার যোগ দেখো বছর শেষে মোট 2840 টাকা সে মুনাফা শোধ করলো। তাহলে আমরা কিন্তু দুইটা মুনাফাই বের করলাম, এই দুইটা মুনাফা যোগ করলে 2840 টাকা হবে। তাহলে আমরা লিখি যে 6x ভাগের 100 যোগ 46 ভাগের 100, 4y ভাগের 100 সমান সমান হবে 2840 টাকা। 2840 টাকা হবে, কারণ এই দুইটা মুনাফা যোগ করলেই এই যে টোটাল 2840 টাকা হবে, কারণ বলেই দিছে বছর শেষে এত টাকা সে মুনাফা শোধ করলো। তো যে মুনাফা হয়েছে সেই মুনাফাই তো সে পরিশোধ করছে। তাহলে আমাদের দুইটা সমীকরণ চলে আসলো। তো আমাদের দুইটা অজ্ঞাত রাশির মান বের করতে গেলে আমাদের দুইটা সমীকরণ লাগবে। তো আমরা দুইটা সমীকরণ পাইলাম। তো এখন আমরা এটাকে লিখতে পারি, এটাকে উপরে নিয়ে আসি, এটা সমান আমরা লিখতে পারি 6x যোগ 4y সমান 2840 গুণন 100 বা 6x যোগ 4y সমান আমরা লিখতে পারি 2840 শূন্য। তাহলে আমাদের মোট দুইটা সমীকরণ পাইলাম। এখন আমরা যদি আমরা দুইটা সমীকরণ পাইলাম,
এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন দেখো 1 নম্বর সমীকরণকে আমরা 4 দিয়ে 4 দিয়ে গুণ করি। 1 নংকে 4 দিয়ে গুণ করি। 4 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো 4x যোগ 4y সমান 56,000 গুণ 4, 56,000 গুণ 4, 224,000, 224, হ্যাঁ 224,000। তো পাইলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, 2 নং থেকে 1 নং বিয়োগ 3 নং, এটা ধরো 3 নং সমীকরণ। এখন 2 থেকে 2 বিয়োগ 1 নং, 2 নং থেকে 1 নং বিয়োগ করব। তো আমরা বিয়োগ করি, বিয়োগ করি 6x 4y 28,000 4,000 আর 4,000। আর এইখানে 2 নং থেকে 3 নং বিয়োগ করব। সুতরাং 4x যোগ 4y সমান 224, 3টা 0। তো বিয়োগ করলে আমরা চিহ্ন পরিবর্তন করতে হয় জানি। তো কাটাকাটি 4x থেকে 4x গেলে 2x আর এখানে 284 বিয়োগ হচ্ছে 224, 60,000। সুতরাং x সমান আমরা কত পাবো, 30,000। তো আমরা x এর মান, একটার মান পেয়ে গেলাম, x এর মান 30,000। তো আমরা x এর মান যদি 30,000 পেয়ে যাই, তো x এর মান আমরা যদি 1 নংয়ে বসাই, x এর মানটা যদি আমরা 1 নংয়ে বসাই, x এর মান পাই গেছি, এখন y এর মান দরকার। x এর মান 1 নংয়ে বসাই, 1 নংয়ে বসাইলে পাবো হচ্ছে 30,000 x y সমান বসাই, x প্লাস y সমান 56,000। আর x এর মান কত বের হয়েছে, 30,000। x এর মান বসাই দিলাম এই যে 1 নং সমীকরণে, বসাই দিলাম। তাহলে y এর মান পাবো আমরা 56,000 বিয়োগ 30,000। তাহলে 56 থেকে 30 গেলে 26,000 থাকে, 26,000। সুতরাং y এর মান আমরা পাইলাম 26,000। তো এইভাবে আমরা x এবং y এর মান বের করতে পারি। লিখে দেবে x এর মান এত, y এর মান এত। এবার গণং, তোমাদের কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ডিসক্রিপশানে, এবং এবং ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেখান থেকে তুমি আমাকে ছবি তুলে বা মেসেজ করে লিখে দিতে পারো, আমি তোমাদেরকে সমাধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো গণঙে কি বলা আছে দেখো, সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে 2 বছর পর মনোয়ার বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। তো সম্পূর্ণ ঋণ, তার সম্পূর্ণ ঋণ কত টাকা, 56,000 টাকা। তো আমরা এখানে যেহেতু চক্রবৃদ্ধি আছে কথাটা, সুতরাং চক্রবৃদ্ধি সূত্র প্রযোজ্য হবে। তো সম্পূর্ণ ঋণ হচ্ছে 56,000 টাকা, পি 56,000, আর মুনাফার হার হচ্ছে 5%, 5 মানে পার্সেন্ট মানে শতকরা 5 টাকা, আর বছর সময় হচ্ছে 2 বছর। তো
তোমরা এগুলো একটু লিখে দিবে, বছর, টাকা, এগুলো আমি আর লিখলাম না, তোমাদেরকে শর্টকাটে বোঝাচ্ছি। সুতরাং কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। তো মুনাফা সরাসরি বের করা যায় না চক্রবৃদ্ধির ক্ষেত্রে। মুনাফা বের করার জন্য প্রথমে আমাদেরকে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন সি সমান আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো পি এর মান আমরা জানি 56,000, আর 1 যোগ আর এর মান হচ্ছে 5/100, এন এর মান হচ্ছে 2। তোমরা এটা সমাধান করো, আমি দেখি কত মানটা বের হয়। এটা বের হবে 61,740 টাকা। 61,740 টাকা। তাহলে আমরা সবৃদ্ধি মূল পাইলাম, সবৃদ্ধি মূল বা সবৃদ্ধি মূলধন পাইলাম, সবৃদ্ধি মূলধন পাইছি। তো আমাদেরকে শুধু মূলধন বের করতে, মুনাফা বের করতে বলছে। তো শুধু মুনাফা বের করার যে সূত্র, মুনাফা সি মাইনাস পি। সি সবৃদ্ধি মূলধন হচ্ছে 61,740, আর পি হচ্ছে আমাদের কত, 56,000 টাকা। সুতরাং 61,000 থেকে 5,740 টাকা থাকে, 5,740 টাকা। 5,000 তার বার্ষিক মুনাফা হবে 5,740 টাকা। অনুশীলনীর 12 নম্বরে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিচ্ছেন। তো প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা, সুতরাং বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফা, পি আমরা কত পাইলাম, মূলধন পি 5,000 টাকা, আর মুনাফার হার 8%। 8% মানে হচ্ছে 8/100। তাহলে 1 বছর শেষে চক্রবৃদ্ধি, 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূল কত হবে? চক্রবৃদ্ধি মূল সি ইকুয়াল টু আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আর টু দি পাওয়ার এন, এন হচ্ছে 1 বছর, যেহেতু 1 বছর শেষে আমরা বের করব। তো পি এর মান কত, 5,000, আর এখানে বাংলায় 1 লিখবা, 1 যোগ আর আর এর মান হচ্ছে 8/100, এর মান হচ্ছে 1। তো আমরা সমাধান করলে পাবো যেটা 5400 টাকা, 5,400 টাকা, 5,400 টাকা চক্রবৃদ্ধি মূল। তাহলে 5,400 টাকা পেলাম, 5,400 টাকা পাবো। এখন তিনি প্রতি বছর শেষে 2,000 টাকা করে দিয়ে ফেলেন। তাহলে 2,000 টাকা করে যেহেতু তিনি পরিশোধ করেন 2,000 টাকা, তাহলে তার অবশিষ্ট ঋণ তোমরা একটু লিখে নিবে, ওগুলো লিখবে যে যেহেতু তিনি তার চক্রবৃদ্ধি মূল হয়েছে এত টাকা, এর মধ্যে তিনি 2,000 টাকা, এই 5,400 টাকার মধ্যে 2,000 টাকা তিনি পরিশোধ করে দেন, হ্যাঁ, সংস্থাকে সে 2,000 টাকা পরিশোধ করে দেয়। তাহলে এই 5,400 থেকে 2,000 টাকা কিন্তু বাদ যাবে, যেহেতু তিনি জমা দিয়ে দিয়েছেন। সুতরাং অবশিষ্ট ঋণ থাকবে তার 5,400 থেকে 2,000 টাকা জমা দিচ্ছে এত টাকা থাকবে, সমান 3,434 টাকা তার ঋণ থাকবে। এখন এই টাকার উপরে আবার তার চক্রবৃদ্ধি মূল হবে।
এখন এইটা আমরা প্রথম বছরান্তে তার ঋণ পাইলাম। এখন দ্বিতীয় বছরান্তে বা শেষে, দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূল, সেই আগের সূত্র পি সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো আমরা সরাসরি মান বসিয়ে দিই। পি এর মান হচ্ছে এখানে, যেহেতু তার ঋণ আছে এত টাকা, 3400 টাকা, তাহলে পি এর মান হবে 3400। আর সূত্রের 1 আর হচ্ছে এখানে 1 বছর, আর হচ্ছে 8/100। আর যেহেতু 1 বছর, এন এর মান 1 হবে। তো এটাকে আমরা সমাধান করলে আনসার পাবো 3672 টাকা, 3672 টাকা, 3672 টাকা। এখন তিনি দ্বিতীয় বছর শেষেও কিন্তু প্রতি বছরই 2000 টাকা করে পরিশোধ করেন। এখন যেহেতু দ্বিতীয় বছরেও তিনি 2000 টাকা পরিশোধ করেন, পরিশোধ করেন, তাহলে তার কাছে অবশিষ্ট ঋণ থাকবে, যেহেতু তিনি 2000 টাকা দ্বিতীয় বছরে পরিশোধ করবে, কারণ তিনি প্রতি বছর তিনি 2000 টাকা পরিশোধ করেন। যেহেতু তিনি, তোমরা একটু লিখে নিবা যে যেহেতু তিনি 2000 টাকা পরিশোধ করেন প্রতি বছর শেষে, সুতরাং তার কাছে তার অবশিষ্ট দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার ঋণ থাকবে 3672 টাকা। এটা চক্রবৃদ্ধি মূল থেকে 2000 টাকা তিনি জমা দিয়েছেন, এত টাকা। 3672 থেকে জমা দিলে থাকে হচ্ছে 1672 টাকা, 1672 টাকা। এটাই উত্তর। 13 নম্বর, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা হলো এবং 2 বছরান্তে, এখানে বছরান্তে বলতে বছর শেষে আর কি, আর 2 বছরান্তে মানে 2 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 20,280 টাকা। এখন বলছে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো এবং মূলধন নির্ণয় করো, এবং হচ্ছে একই হারে উক্ত মূলধনের জন্য সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। এইখানে তোমাদের দেখো বলা হয়েছে একটা জিনিস, যে একই হার মানে একই হারে 1 বছর শেষে মূলধন চক্রবৃদ্ধি মূলধন এত টাকা, 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। এখন কোনো মূলধন মানে 2 ক্ষেত্রেই মূলধন একই থাকবে। তো আমরা প্রথমে যেটা করব, যে ধরি যেহেতু কয়ে কি নির্ণয় করতেছে, মুনাফা নির্ণয় সূত্র নির্ণয় করতে বলছে, তো মুনাফা নির্ণয় মানে হচ্ছে সরল মুনাফা। যেহেতু শুধু মুনাফা বললে সরল মুনাফাই বোঝায়, তাহলে আমরা মুনাফা নির্ণয়ের সূত্রটা হচ্ছে মুনাফা I is equal to PN আর, যে এখানে P হচ্ছে মূলধন, এগুলো একটু লিখে দিতে হবে কোনটা দ্বারা কি বোঝায়। আই তো বুঝিয়ে দিলাম, মুনাফা, আই দিয়ে মুনাফা বোঝায়, এন হচ্ছে সময় বা সময়কাল, আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার। ব্যাস, কয়ের আনসার শেষ। আমাকে মুনাফা নির্ণয়ের সূত্র লিখতে বলছে, আমি সূত্র যেটা জানি সেটা লিখে দিলাম। এবার আসো খতে কি বলছে, খতে বলছে মূলধন নির্ণয় করো, মূলধন নির্ণয় করতে বলছে। তো আমরা ধরে নেই যেহেতু 2 ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা মূলধন দেওয়া আছে, সুতরাং এখানে চক্রবৃদ্ধি সূত্র দিয়ে সমাধান করতে হবে। তো আমরা ধরি মুনাফাকে, মূলধন কিন্তু দেওয়া নাই, একই হার মুনাফায়, তো আমরা ধরে নিই মুনাফার হার আর, এবং মূলধন হচ্ছে P, এটা আমরা ধরে নিলাম। সুতরাং
এক বছর আনতে মানে এক বছর শেষে চক্রবৃদ্ধি মূল সি ইজ ইকুয়াল টু সূত্র যেটা আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে এখানে পি এর মান আমরা জানি কত, পি তো পি ধরে নিছি 1 আর আর এর মান ধরে নিছি, এখানে এন এর মান 1 যেহেতু এক বছর শেষে। হ্যাঁ 1 এবং 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূল হবে, এখানেও এখানে চক্রবৃদ্ধি মূল ধরে নিলাম, 2 বছর চক্রবৃদ্ধি মূল হবে পি, তো আমরা ধরে নিয়েছি মূলধন 2 ক্ষেত্রে একই এবং আর 2 ক্ষেত্রে একই থাকবে 1 যোগ আর, এখানে যেহেতু 2 বছর অন্তে সুতরাং এন এর মান 2 হবে। এখন আমরা লিখতে পারি যেহেতু এটা 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূল এত, সুতরাং আমরা লিখতে পারি যে পি 1 যোগ আর সমান আর এর মান 1 লেখা না লেখা একই কথা, এন এর মান 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূল কত 19,500 টাকা, সুতরাং এইটা সমান আমরা 19,500 টাকা লিখতে পারি। সুতরাং এত, এবং দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন মূল কত বেশি, পি ইজ ইকুয়াল টু 1 প্লাস আর টু দি পাওয়ার 2, তাহলে চক্রবৃদ্ধি মূল 2 বছরান্তে 20,280 টাকা, 20,280 টাকা। এখন এটাকে আমরা 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ ধরি। এখন 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, 2 ভাগ 1, তাহলে আমরা যেটা পাবো স্কোয়ার, নিচে হবে 1 যোগ আর এদিকে হবে 20,280 আর নিচে হবে 19,500, 0 0 কাটাকাটি যাবে। আর এখানে আমরা লিখতে পারি পি কাটা, এখানে থাকবে 1 স্কোয়ার, শুধু থাকবে 1 যোগ আর থাকবে শুধু 1 প্লাস আর 1 প্লাস আর কাটা যাবে, কাটা যাওয়ার পর শুধু একটা 1 প্লাস আর থাকবে যেহেতু এখানে স্কোয়ার আছে। তো এটা ভাগ করলে কত হয় 20,280, ভাগ করলে হয় 104/100, যদি বা কাটাকাটি করো নিচে উপরে হবে 104, নিচে হবে 100। তাহলে আমরা সুতরাং এটাকে আমরা 3 নং সমীকরণ ধরি। এখন 1 নংয়ে যদি 1 নংয়ে যদি আমরা 1 যোগ আর এর মান বসাই দিই, তাহলে কিন্তু আমরা পি এর মান পেয়ে যাব, মানে মূলধন বের হবে। 1 নংয়ে 1 যোগ আর এর মান বসাই পি 1 যোগ আর এর মান কত 104, নিচে 100 আর এই পাশে আছে 19,500। তো সুতরাং পি সমান আমরা লিখতে পারি 19,500 গুণন 100/104। এখন যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে আনসার কত আসবে 18,750 টাকা, 18,750 টাকা। সুতরাং পি মানে হচ্ছে মূলধন,
যেহেতু আমরা মূলধন পি ধরে নিয়েছিলাম, সুতরাং মূলধন সমান সমান 18,750 টাকা। তো আমরা ক্ষয়ের আনসার পেয়ে গেলাম। এখন আমাদের গণন করব। আমরা মূলধন বের করে ফেলছি, এখন আমরা গ করব। বলছে একই হার মূলধনের জন্য সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো আমরা মুনাফার হার আর কিন্তু আমরা বের করতে পারি নাই। এখানে আমরা আর এর মানটা বের করব, আর এর মান বের করতে পারি নাই, এখানে আমরা আর এর মান বের করব। তো আমরা লিখব যে যেহেতু ঘনং করতেছি, তো আমরা লিখব যে খনংয়ের ক্ষয়ের 3 নং সমীকরণ থেকে আর এর মান বের করি। 1 যোগ আর সমান সমান 104 ভাগের 100, সুতরাং বা আর সমান সমান হবে 104 বাই 100 বিয়োগ 1। এখন যদি তোমরা এই সমহর বিশিষ্ট করে বিয়োগ করো, ভগ্নাংশের বিয়োগ করো, তাহলে আনসার আসবে হচ্ছে 1/25। 1/25। সুতরাং আমরা আর এর মান কিন্তু পেয়ে গেলাম। আর এর মান হচ্ছে 1/25। 1/25। এখন আমরা সরল মুনাফা, যেহেতু পি এর মানও আমরা জানি, ক্ষয় থেকে পি এর মান আর এর মানে তো, এবং খ থেকে আমরা কি জানি, পি এর মান কত পাইছিলাম, খতে পি এর মান পাইছিলাম হচ্ছে 18,750। 18,750 খ থেকে পি এর মান কত পাইছি, 18,750। আর আচ্ছা, এখন পি এর মান আর এর মান আছে। এখন আমাদের যেহেতু প্রশ্নে বলে দিছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে বছর কত, সময় n সমান সমান কত, 3 বছর। 3 বছর। তাহলে আমরা এখন সরল মুনাফার সূত্র যেটা জানি, যে সরল মুনাফা I is equal to PNR সূত্র। তাহলে পি এর মান হচ্ছে 18,750। 18,750 পি এর মান হচ্ছে 18,750। এন এর মান হচ্ছে 3 বছর, আর আর এর মান হচ্ছে 1/25। এখন যদি কাটাকাটি করি, এখন কাটাকাটি করলে আনসার আসবে হচ্ছে 2250 টাকা। 2250 টাকা। তাহলে এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য প্রথমে আমাদের চক্রবৃদ্ধি মূল বের করতে হবে। 3 বছরে চক্রবৃদ্ধি মূলের যে সূত্র, P × 1 + r⁴ n, n এর মান হচ্ছে 3, পি এর মান হচ্ছে 18,750,
আর এর মান হচ্ছে 1/25, এন এর মান হচ্ছে 3। এখন আমরা যদি সরল সমাধান করি তাহলে আনসার আসবে হচ্ছে 21,091.2, 21,091.2, 21,091.2 টাকা। এখন আমাদের চক্রবৃদ্ধি মূল বের করতে পারবো। তাহলে চক্রবৃদ্ধি মূল বের করার জন্য আমাদের কি মুনাফা, এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য সূত্র হচ্ছে সি মাইনাস পি। তো সি এর মান আমরা কত পাইছি? 21,091.2 মাইনাস পি। পি হচ্ছে মূলধন। মূলধন আমার কত ছিল? 18,750। 18,750। তো বিয়োগ করো, বিয়োগ করলে যেটা আসবে 2,341.2 টাকা। 2,341.2। এটা প্রায়, এটা একটু প্রায় লিখতে হবে যেহেতু কাছাকাছি মান 41 টাকা। টাকা এটা প্রায় লিখবা, প্রায় লিখবা। সুতরাং চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য আমরা এখন আমরা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করব। যেহেতু আমরা দুইটাই পেয়ে গেছি, এখন বিয়োগ করলেই পার্থক্য চলে আসবে। দুইটা মুনাফা পেয়ে গেছি, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য হবে 2,341.2 আর সরল মুনাফা হচ্ছে 2250 টাকা। তো আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে আসবে 91.2 টাকা। প্রায় 91.2 টাকা। এখানে প্রায় লিখে দিবা, আর এগুলো একটু সাজিয়ে লিখবা। এখানে টাকা লিখবা, তারপর এখানে টাকা 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 এভাবে লিখবা। লিখতে হবে অবশ্যই। আমি তোমাদের সহজে বোঝানোর জন্য সব বাংলা কথায় লেখাগুলো আমি সব জায়গায় লিখি না, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি কম সময়ে এইভাবে বলি। কিন্তু তোমাদের এখানে কিন্তু এগুলা টাকা পয়সায় লিখে দিতে হবে। তো আমরা কিন্তু সরল চক্রবৃদ্ধি মুনাফা 91.2, এটাই হবে গয়ের উত্তর পার্থক্য। 14 নং অনুশীলনীর 14 নং, যে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। তাহলে বলছে যে সরল মুনাফার হার নির্ণয় করো, আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে, এবং 3,000 টাকায় একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো। তো আমরা সরল মুনাফার জন্য কনং করব। কনংয়ে সরল মুনাফার জন্য আমাদের কি কি দরকার? পিএনআর দরকার। তো আমাদের দেখি কি কি দেওয়া আছে। পি দেওয়া আছে 3,000 টাকা, এন দেওয়া আছে 2 বছর, আর মুনাফার হার বের করতে হবে। আয়ের মান দেওয়া আছে। আয়ের মান আমাদের কিভাবে বের করতে হবে? মুনাফা বের করতে হলে মুনাফা আসল, মুনাফা আসল কত দেওয়া আছে? মুনাফা আসল 3600 টাকা, আর আসল টাকা হচ্ছে 3,000 টাকা। মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা বের হবে। তাহলে পেয়ে গেলাম 600 টাকা। 600 টাকা। আমি আর টাকা টোকা লিখলাম না, তোমরা লিখে নিবা। তো এখন আমরা যে সূত্র জানি সরল মুনাফা নির্ণয়ের যে সূত্র, I =
PNR আমরা জানি, সুতরাং আর এর মান আমরা যেহেতু বের করব, তো আই বাই নিচে PN। আই কত দেওয়া আছে? আই দেওয়া আছে 600, আর এর মান কত? আর আই 600, নিচে PP এর মান কত? P এর মান 3000 আর N এর মান 2। তো এখন আমরা যদি কাটাকাটি করি, 3 দুগুণে 6, 3 10 30, তাহলে আনসার হলো 1/10। 1/10 যেহেতু আর এর মান শতকরায় বের করতে হবে, হর এবং লবকে আমরা 100 দিয়ে গুণ করব, কাটাকাটি করলে হবে 10/100 মানে 100-তে 10 টাকা, সুতরাং 10%। আর এর মান 10%। সরল মুনাফার হার আমরা কত পাইলাম? 10%। আনসার হবে 10%। তো 10%। এবার আসো আমাদের 3 বছর, আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে? আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে? তো আমরা গণনটা দেখি। ইংরেজি বলছে মুনাফা আসল আরো 3 বছর পর, মুনাফা আসল আরো 3 বছর মানে 2 বছরের মুনাফা আসল এত টাকা, আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে? তাহলে 2 বছরের পর আরো যদি 3 বছর রাখা হইতো, তাহলে তার মুনাফা আসল কত হইতো? তো এখানেও যেহেতু P দেওয়া আছে 3000 টাকা, N দেওয়া N হবে 2 বছর, আরো 3 বছর রাখছে সমান সমান 5 বছর। আর এর মান তো আমরা এখান থেকে পাইছি যে 10% মানে 100-তে 10, 100-তে 10, হ্যাঁ, কাটাকাটি করলে 1/10। তো এখন মুনাফা আসল, হ্যাঁ, তাহলে এখান যেহেতু চক্রবৃদ্ধি বলে নাই, সুতরাং আমরা কি ধরে নিব? সরল মুনাফা। তো সরল মুনাফা আগে মুনাফা বের করি। 5 বছরের মুনাফা কত আসবে? PNR, P হচ্ছে 3000, N এর মান হচ্ছে 5 বছর, আর R এর মান হচ্ছে 1/10। তো আমরা যদি কাটাকাটি করি, দেখি কাটাকাটি করলে কত হয়। 1500, হ্যাঁ, 1500 টাকা মুনাফা, 1500 টাকা মুনাফা আসে। 1500 টাকা মুনাফা আসে। তাহলে 5 বছরের মুনাফা আসল হবে, সুতরাং 5 বছরের মুনাফা আসল হবে মুনাফা যোগ আই যোগ পি। আই হচ্ছে 1500 আর পি হচ্ছে 3000, সুতরাং 4500 টাকা মুনাফা আসল হবে 5 বছর পর। 2 বছর আছে, আরো 3 বছর পর, তাহলে মোট 5 বছর পর মুনাফা আসল হবে এত 4500 টাকা, 4500 টাকা। এখন আমাদের গণনের আনসার বের করতে হবে। গণনের আনসার বের করতে গেলে 3000 টাকায় একই হার চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো? 3000 টাকায় একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে, তো পি হচ্ছে 3000 টাকা, হ্যাঁ, 3000 টাকা। আর হার হচ্ছে, হার আমরা যেটা বের করছিলাম 1/, মানে একই হার, মানে আগে, মানে মুনাফার হার আগের মতোই থাকবে। আগে যে 10/1 ছিল সেটাই, একই বলতে আগে যেটা ছিল সেটাই। আর এন হচ্ছে 2 বছর, এন হচ্ছে 2 বছর। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র C = P × 1 + r⁴ n। P এর মান আমরা জানি 3000, 1 যোগ আর এর মান হচ্ছে 1/10, n এর মান হচ্ছে 2। তোমরা এখানে মান বের করো।
বের করলে যেটা পাবা, বের করলে যেটা পাবা 3,630 টাকা। চক্রবৃদ্ধি মূলধন হবে 3,630 টাকা। 3,630 টাকা, এটাই আনসার।